Okay, hello everybody. Hopefully you can listen to me. একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা? If the sound is clear, just write yes in the chat box. Okay, thank you very much. Okay, as you can see on the screen, process diagram. That is one of the frequent question types in IELTS writing task one. At the same time, it is the difficult one. এবং frequent one এই জন্যই বললাম, আপনি যদি কেমব্রিজ গুলো অ্যানালাইসিস করেন দেখবেন প্রত্যেকটা কেমব্রিজেরই 4টা টেস্টের মধ্যে একটা অন এভারেজ ডায়াগ্রাম পাওয়া যায়। বা 2টা কেমব্রিজ থেকে অ্যানালাইসিস করলে 2টার মধ্যে দেখবেন 2টাতে তো 8টা টেস্ট থাকবে, সো 8টার মধ্যে একটা এভারেজ ডায়াগ্রাম থাকবেই। আর ডায়াগ্রামটা একটু ডিফিকাল্ট হয় প্রকৃত অর্থে, কারণ হচ্ছে ডায়াগ্রামের ফাংশন গুলো সাধারণত আমরা বুঝি না। পাশাপাশি ডায়াগ্রাম লিখতে গেলে আমরা একটু অনেকটাই একটা হযবরল অবস্থায় চলে যাই। সো স্টার্ট করতে চাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামের টাইটেলটা হচ্ছে ব্রিক ম্যানুফ্যাকচারিং। ব্রিক ব্রিকের সাথে তো সবাই পরিচিত আছেন। আমাদের বাসাবাড়ি মেক করার জন্য ব্রিক্স ইটের প্রয়োজন হয়, সো এগুলো আসলে কিভাবে তৈরি হয় এবং এগুলো কিভাবে এটার টোটাল মেকানিজমটাই হচ্ছে এই ডায়াগ্রামের টোটাল পারপাস। যেমন এই ডায়াগ্রামের প্রথম যে পয়েন্টটা আছে দেখেন, একটা স্টেপ আছে, একটা ডিগার দিয়ে ক্লে গুলোরে কালেক্ট করা হচ্ছে। তারপরে দেখেন এখানে একটা মেটাল গ্রিড বসানো হয়েছে। ক্লে গুলো হয়তো যখন এই জায়গায় দেয়া হয় এগুলোরে কি করতেছে, ফিল্টারিং করতেছে, এবং ফিল্টারিং করার পরে আবার রোলার এগুলোরে আলাদা করে ফেলতেছে। দেন এটার মধ্যে স্যান্ড, তারপরে হচ্ছে ওয়াটার, এগুলো মিক্স করা হচ্ছে। দেন এগুলোরে ওয়্যার কাটার দিয়ে ব্রিকের শেপ দেয়া হচ্ছে। আবার এদিকে মোল্ড, মানে এখানে মূলত হচ্ছে ব্রিকের কি দেওয়া হচ্ছে, শেপ দেওয়া হচ্ছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে ওয়্যার কাটার আর একটা হচ্ছে একটা স্ট্রাকচার, ওই যে নির্দিষ্ট একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দিয়ে তার পরবর্তীতে এগুলোর ড্রাইং ওভেনে নেওয়া হচ্ছে এবং এখানে 24 to 28 days টাইম স্পেন্ড হচ্ছে। তারপরে এগুলোর থেকে কিলিং, এখানে মডারেট লেভেলের টেম্পারেচার, তারপরে হাই লেভেলের টেম্পারেচার, তারপরে কুলিং চেম্বার, তারপরে এগুলোরে প্যাকেজড করা হচ্ছে। প্যাকেজ মানে হয়তো আলাদা এক জায়গাতে সবগুলো রাখা হচ্ছে, এবং তার পরবর্তীতে এগুলো ডেলিভারির জন্য মানুষকে আসলে গাড়িতে দিয়ে ডেলিভারি দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে ইন জেনারেল আসলে আমাদের এই ডায়াগ্রামের আলোচনা, খুব সিম্পলি যদি আমরা বুঝতে চাই। সো একটা রাইটিং লিখতে গেলে আসলে আমাদের শুরুতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটার ইন্ট্রোডাকশনটা আসলে কিভাবে লিখতে হয়। সো ইন্ট্রোডাকশনের জন্য আমি যদি এটার গ্রাফিক্যাল টাইপটা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আসলে কি বলবেন, বা একটু চ্যাট বক্সে লিখেন যে হোয়াট ইজ দ্য গ্রাফিক্যাল টাইপ। এটা গ্রাফিক্যাল টাইপ কি দিচ্ছেন আপনি? আপনাদেরকে কি লিখতে হবে? আমরা তো ক্লাসে পড়লাম ডায়াগ্রাম লেখার পরে কি লিখতে হবে। ব্রিক ম্যানুফ্যাকচার। তাহলে আমি শুরুতে লিখছি দ্য ডায়াগ্রাম ইজ শোয়িং। ডায়াগ্রামের সাথে ইলাস্ট্রেটর একটু ভালো যায়, ইলাস্ট্রেটস দুইটার একটা হয়। ডায়াগ্রাম হাউ, এখানে মেইনলি ব্রিক্স গুলার কি করা হচ্ছে, ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তাহলে আমি সিম্পলি লিখবো যে হাউ দ্য ব্রিক্স আর ম্যানুফ্যাকচার, এভাবে লিখলে হাউ দ্য ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড করা হয়। ব্রিক্স গুলো কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। সো এটা হচ্ছে কি আমার ইন্ট্রোডাকশন, বুঝতে পারলাম। সো ইন্ট্রোডাকশন আমার জন্য দ্যাটস গুড এনাফ, কারণ ডায়াগ্রামের ইন্ট্রোডাকশনটা আসলে খুব শর্টই হয়। ইন্ট্রোডাকশন এবং ওভারঅল দুইটাই খুব শর্ট হয়, ওভারঅলটা একটু বড় হয় বাট ইন্ট্রোডাকশনটা অনেক শর্ট হয়। তাহলে এটা আমার ইন্ট্রোডাকশন, দ্য ম্যাপ ডায়াগ্রাম ইজ শোয়িং হাউ দ্য ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড, ব্রিক্স গুলোরে কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। এবং ইন্ট্রোডাকশন লিখার পরে আমাদের আসলে কোন পয়েন্টটা লেখা উচিত। ইন্ট্রোডাকশন লিখার পরে চ্যাট বক্সে লিখবেন, ইন্ট্রোডাকশন লিখার পরে আমাকে আসলে কোন পয়েন্টটা লিখতে হবে। ইয়েস, ওভারভিউ লিখতে হবে, রাইট। তাহলে ওভারভিউ লেখার জন্য কিন্তু আমাদের 4টা কোয়েশ্চেন আছে, যে 4টা কোয়েশ্চেনের উপর বেস করে আমাদেরকে আসলে ওভারভিউটা লিখতে হয়। যেমন প্রথম কোয়েশ্চনটা কি, প্রসেস, তারপরে কতগুলো স্টেপ আছে, তারপরে কিভাবে স্টার্ট হয় এবং কিভাবে এন্ড হয়। এই 4টা কোয়েশ্চন লেসনের যে ক্লাস ছিল ওইটাতে আপনাদের লিখে আছে দেখবেন। তাহলে 4টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। 4টা কোয়েশ্চেন কি আবার, সরি, প্রথমে আসবে কি এটা সিম্পল নাকি কমপ্লেক্স প্রসেস, তারপরে এটাতে কত এবং কি দিয়ে শেষ হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনি যদি লিখতে পারেন দ্যাট উড বি দ্যাট উড বি এন এক্সেলেন্ট ওভারভিউ। সো আমাকে শুরু কাছে কোন ধরনের প্রসেস মনে হচ্ছে, এটা কি সিম্পল প্রসেস, কমপ্লেক্স প্রসেস,
মানে কি মনে হচ্ছে এটা? Just write your answer in the chat box. And those who are connected on Facebook, you can write your answer on the comment box. কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে আপনি যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা কোন ধরনের প্রসেস, সিম্পল, কমপ্লেক্স, কোন ধরনের প্রসেস? ওকে, অ্যাজ ইট ইজ আমার কাছে এটা, হ্যাঁ, আমিও তাহলে এটা সিম্পল প্রসেসে বলছি, কারণ এটা খুব সহজে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি এটাকে সিম্পল প্রসেস হিসেবে কনসিডার। এটাতে কতগুলো স্টেপ আছে? কতগুলো স্টেপ আছে? স্টেপ গুলো কাউন্ট করেন, যেমন স্টেপ এখানে 1, দ্যাট ইজ নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এখানে নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7। আমার কাছে মনে হয় 7টা স্টেপ আছে। আপনি যদি কনফিউজড হন কতগুলো স্টেপ আছে, আপনি অ্যাপ্রক্সিমেশনের একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন। তাহলে আমি এটা ধরে নিচ্ছি এখানে 7 স্টেপ। আচ্ছা, তারপরে দেখেন কি দিয়ে শুরু হয়েছে, হাউ দ্য প্রসেস স্টার্টস, কিভাবে শুরু হয় একটু লিখেন তো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ স্টার্টিং, কি দিয়ে শুরু হয়েছে প্রসেসটা? চ্যাট বক্সে লিখবেন। আপনার কানেক্টিভিটি এন্ড ইওর পার্টিসিপেশন মে মেক ইওর লার্নিং মোর ইন্টারেক্টিভ এন্ড মোর ফ্রুটফুল। আপনি যদি অ্যান্সার না লিখেন তাহলে আপনি কিন্তু কতটুকু বুঝতেছেন সেটা ম্যাচ করতে পারবেন না। সো ট্রাই টু অ্যান্সার অল অফ দ্য কোয়েশ্চেন্স। ওকে, কালেক্টিং ক্লে, দ্যাটস ফাইন। ক্লে কালেকশনের মাধ্যমে হচ্ছে, গুড, এটা আমার স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আমাকে এবার বলেন এটা কিভাবে এন্ড হচ্ছে, এই পয়েন্টটা দেখে বলেন প্রসেসটা কিভাবে শেষ হচ্ছে। ফাইনাল ফাইনাল কোয়েশ্চনের অ্যান্সার, ডেলিভারিং, ডেলিভারিং টু দ্য কাস্টমার। তাহলে এই পয়েন্টগুলো আমার অ্যাটাচ করতে পারলে, এই পয়েন্টগুলো কভার করলে আমার মোটামুটি এই ওভারভিউটা কি হবে, কমপ্লিট হবে। তাহলে আমি যদি লিখি এটা, জাস্ট অ্যালাউ মি সাম টাইম টু, ওকে, আমি একটু ডিকটেশন দিয়ে লেখা ট্রাই করছি, তাহলে আমি দ্রুত লিখতে পারবো। ও, কমা, what stands out from the diagram is that overall manufacturing bricks of approximately 7 steps। হচ্ছে এটা কেমন প্রসেস, স্টেপ আছে, 7টা স্টেপ আছে। এটা প্রসেসটা কি দিয়ে শুরু হয়েছে এবং কি দিয়ে শেষ হয়েছে। তাহলে দেখেন প্রসেসটা ডিগিং ক্লে বা কালেক্টিং ক্লেটাও বলা যায়, বোথ ক্যান বি রিড করতে পারেন। আচ্ছা, তাহলে আমি লিখি the process starts with collecting clay with and ends with the consumers out from the diagram is that। এটা আমি যে কোনো গ্রাফ লেখার ক্ষেত্রে একটা কানেক্টর দিতে পারি। তারপর আমি কি লিখলাম, ম্যানুফ্যাকচার সিম্পল নাকি এই প্রসেসটা লিখলাম, আমি সেটা লিখলাম। দেন আমি লিখলাম দ্য প্রসেস শুরু হয় এবং সেটা শেষ হয়েছে কনজিউমারের কাছে ডেলিভারির মাধ্যমে। সো এটা আমার হচ্ছে একটা কমপ্লিট ওভারভিউ। কুইক স্ক্রিনশট দিয়ে দিবেন, কুইকলি স্ক্রিনশট দিয়ে দেন, এবং স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে সবাই চ্যাট বক্সে ডান লিখবেন। সো দেন আই ক্যান মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস মুভ অন। সো কি যেটা আমি ওই যে নিচে দেখতে পারতেছেন আপনারা, আর উপরে যেটা সেটা হচ্ছে ওভারভিউ। দুইটা বডি প্যারাগ্রাফ সাধারণত লিখবো। সো আমাদের আলোচনা স্টার্ট হবে এবার বডি প্যারা বা কিভাবে একটু গুছিয়ে লিখতে পারি হওয়া উচিত। আহ আপনারা হয়তো যারা লেসনের ক্লাসে ছিলেন, আপনারা যা শেপ আপ করতে হয় সেটা হচ্ছে আমরা আসলে শিখবো আমাদের আসলে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় ডায়াগ্রামের জন্য। সো আইডিয়া জেনারেশনের জন্য আমি যদি বলি করতে হয়, যেমন শুরুতেই আমাদের একটা ভার্ব সিলেক্ট করতে হয় যে ডায়াগ্রামটাতে ওই পার্টিকুলার স্টেজটাতে ভার্ব কি আছে। ভার্বের পরে আমি অনেকগুলো ডব্লিউ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে পারি, বা আমি পিকচার থেকে কোনো ইনফরমেশন নিতে পারি পিকচার থেকে। তারপরে ডব্লিউ ওয়ার্ড, হাউ, হোয়ার, হুইচ, হোয়েন, হোয়াই, দেন হচ্ছে হু। এই যে ডব্লিউ ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে আমি কি করবো, কোয়েশ্চেন করবো। তাহলে অ্যাপ্রোচটা একটু বুঝেন। শুরুতে আমার কি প্রয়োজন, ভার্ব ফাইন্ড আউট করা প্রয়োজন। তারপরে আমি পিকচার থেকে কোনো তথ্য নিব, এবং ফাইনাল পয়েন্টে আমি ভার্বকে প্রশ্ন করব হাউ দিয়ে, হোয়ার দিয়ে, হুইচ দিয়ে, হোয়েন দিয়ে, হোয়াই দিয়ে, যে কোনো একটা পয়েন্ট। এগুলোকে কিন্তু সবগুলাকে কিন্তু ভার্বকে কোয়েশ্চেন করতে হবে। ফর এক্সাম্পল দেখেন এইখানে আপনি দেখতে পারতেছেন একটা এই
এটাকে বলা হয় কি এক্সকেভেটর। এক্সকেভেটর বা ডিগারও বলা যেতে পারে। তাহলে আমি আমি এটার সিম্পলি এক্সকেভেটর, এখানে মূলত কাজটা কি বলেন আমার একটু চ্যাট বক্সে লিখেন তো, এখানে ভার্বটা কি হইতে পারে? ভার্বটা কি হবে স্টেজ ওয়ানে? ভার্বটা কি হবে আপনি একটু চ্যাট বক্সে লিখবেন। ভার্বটা কি হইতে পারে? চ্যাট বক্সে লিখবেন ভার্বটা কি হইতে পারে। আচ্ছা, আমি যদি এক্সকেভেটর বলি, এক্সকেভেটর, তাহলে আমার এখানে ভার্ব হইতে পারে ইউজ। কারণ এক্সকেভেটরটার মূলত কি করা হইতেছে? ইউজ করা হচ্ছে। এবার পিকচার থেকে আপনি তথ্য নেন, পিকচার থেকে আমি তথ্য পাচ্ছি। আমি যদি স্টেপ গুলো একটু লিখি, যেমন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান আমি তাহলে ভার্ব নিলাম ইউজ। কি ইউজ হচ্ছে? এক্সকেভেটর ইউজ হচ্ছে। আচ্ছা, পিকচার থেকে কি আর কোনো কিছু নেওয়া যায়? কেন ইউজ হচ্ছে? আমি প্রশ্ন করলাম হোয়াই, কেন ইউজ হচ্ছে, হোয়াই? কালেক্ট ক্লে, ক্লে কালেকশনের জন্য। তাহলে এখানে আমরা দেখেন ভার্ব নিচ্ছে ইউজ, তারপরে পিকচার বুঝলাম। আর এখানে আমি হাউ অথবা হুইচ অথবা এখানে যে কোনো একটা থেকে আমি উত্তর পাচ্ছি হোয়াই, কেন এক্সকাভেটরটা ইউজ করা হচ্ছে? ক্লেকে কালেক্ট করার জন্য। বুঝতে পারলাম? তাহলে এটা দিয়ে আমি একটা সেন্টেন্স লিখে ফেলি, দেখেন স্টেপ ওয়ান এর সেন্টেন্সটা। An excavator is used to collect clay. এটা আমার ওই স্টেপ ওয়ান এর কি একটা সিম্পল সেন্টেন্স। আমরা শুরুতে আগে আইডিয়া গুলো জেনারেট করি, দাঁড়ায় যাচ্ছে। এবার আমি স্টেপ টু তে যাই, স্টেপ টু। বলেন স্টেপ টু তে আমার ভার্ব কি হইতে পারে? স্টেপ টু তে ভার্ব কি হইতে পারে? এই জায়গাটা এবং এই জায়গাটা। আমার কাছে এখানে ভার্ব মনে হচ্ছে যে, দেখেন আপনি এই ক্লে গুলো যখন কালেক্ট হচ্ছে, তারপর এগুলো এই জায়গাতে মেটাল গ্রিডের উপরে দেয়া হচ্ছে। মেটাল গ্রিড, কেন মেটাল গ্রিডের উপরে দেয়া হচ্ছে? যাতে এই যে ক্লে গুলোরে আছে এগুলোরে ফিল্টার করতে পারে, কারণ সব ক্লে তো আর ব্রিক্স এর জন্য ভালো না। অনেক এগুলোর মধ্যে অনেক ওই যে মানে পাথর বা এই জাতীয় অনেক কিছু থাকবে, সো এই বিষয়গুলোরে কি করা হচ্ছে? আলাদা করা হচ্ছে। তাহলে আমি এই পয়েন্টটাই লিখতে পারি। তাহলে আমার এখানে স্টেপ হচ্ছে পুট। পুট অন, কোনো কিছুর উপরে রাখা। কি পুট অন? কি রাখা হইতেছে? ক্লে। আচ্ছা, তারপরে কিসের উপরে রাখা হচ্ছে? মেটাল গ্রিড। মেটাল গ্রিড কেন রাখা হচ্ছে? কেন? কেনর উত্তর আমি দিলাম এটাকে ফিল্টার করার জন্য। ফিল্টার করার জন্য। আচ্ছা, তাহলে এই এতটুকু আমার আইডিয়া। এবার এটা যদি আমি সেন্টেন্সটা লিখতে ট্রাই করি, টু ফিল্টার দ্য ক্লে, দ্য মেটাল গ্রিড। ওকে, এক্সট্রিমলি সরি, একটু নেটওয়ার্কের ইস্যুস ছিল মেবি, এটা একটু ড্রপ করে গেছে। হ্যাঁ, সো আমি আবারও আগের যে পোর্শনে ছিলাম ওই পোর্শনটাতে যাই। যে হোপফুলি আবারও শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, এবং আপনারা আমাকে পাচ্ছেন কিনা অনলাইনে কি। এটা কি ব্রড স্ট্রিমিং হচ্ছে? লাইভ স্ট্রিমিং হচ্ছে, থ্যাংক ইউ। সো আগের পোর্শনটা দিয়ে আবার যাই। তাহলে এই জায়গাতে আমরা কি লিখলাম? যে দ্য ক্লে ইজ পুট অন দ্য মেটাল গ্রিড টু ফিল্টার, ফিল্টার করার জন্য। আচ্ছা, তারপরে দেখেন এটার সাথে না আরেকটা পয়েন্ট খুবই জড়িত। সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এরপরেই কিন্তু এটা ওই যে রোলারের উপর পড়তেছে। রোলারের উপর পড়ার পরে ক্লেটারে কি করতেছে? আলাদা করে ফেলতেছে। মানে রোলারটা ঘুরে 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 সামনের দিকে যায়, আর ক্লে গুলো, ভালো যে ক্লে গুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। তাহলে এটার আমি এই জায়গাতেই লিখতে পারি, যেমন আ roller is used to separate the clay, ক্লে গুলো সেপারেট করার জন্য রুলার ইউজ হয়। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার স্টেপ নাম্বার টু।
এই দুইটার আমি একসাথে লিখবো, তখন এটা আমার স্টেপ নাম্বার 2 হয়ে যাবে। হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, এবার যাচ্ছে দেখেন স্টেপ নাম্বার 3-তে। স্টেপ নাম্বার 3 এর পয়েন্ট আসলে কি আছে? স্টেপ নাম্বার 3-তে এখানে দেখেন স্যান্ড এবং যে ওয়াটার গুলো আছে, এগুলো ক্লে এর সাথে কি হয়, মিক্সড হয়, স্যান্ড এবং ওয়াটার। তাহলে আমি এই পয়েন্টে অ্যাড করে দেবো। এখানে আমার তাহলে ভার্ব কি দাঁড়ায়, ভার্ব স্টেপ নাম্বার 3-তে ভার্ব কি হবে, মিক্স। কি মিক্স করা হয়? স্যান্ড এন্ড ওয়াটার। স্যান্ড এন্ড ওয়াটার কেন করা হয়, কেন? আমি যদি কিছুই না পাই তাহলে একটা পয়েন্ট দিতে পারি, ফার্দার প্রসেসিং। ফার্দার প্রসেসিং। তাহলে পয়েন্টগুলো কি দিচ্ছি দেখেন। মিক্স হচ্ছে স্যান্ড এবং ওয়াটার, কিসের জন্য? ফার্দার প্রসেসিং এর জন্য, পরবর্তী স্টেপের জন্য। তাহলে এটা হচ্ছে আমার কি স্টেপ নাম্বার 3। আচ্ছা, এবার স্টেপ নাম্বার 3 এর সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি। স্টেপ নাম্বার 3 এর সেন্টেন্সটা এভাবে হইতে পারে, দ্য ক্লে ইজ মিক্সড উইথ, দ্য ক্লে ইজ মিক্সড উইথ স্যান্ড অ্যান্ড ওয়াটার ফর ফার্দার প্রসেসিং। ক্লে গুলোরে মিক্স করা হয় স্যান্ড এবং ওয়াটারের সাথে পরবর্তী প্রসেসের জন্য। সো এটা হলো আমার স্টেপ নাম্বার 3। ওকে, নেক্সট স্টেপ নাম্বার 4। আমি সেন্টেন্স গুলো আপাতত লিখছি, তারপরে কিন্তু এগুলো আমরা বডি প্যারাগ্রাফ বানায় ফেলবো। একটু পরে দেখবেন এগুলো বডি প্যারাগ্রাফ হচ্ছে, সো ডোন্ট বি হোপলেস। এবার দেখেন স্টেপ 4। স্টেপ 4 এ আসলে কি হয়েছে বলেন। স্টেপ 4 এ দেখেন এখানে ওয়্যার কাটার দিয়ে ব্রিক্স গুলোরে বানানো হচ্ছে, ওয়্যার কাটার দিয়ে। আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা স্ট্রাকচার দিয়ে বানানো হচ্ছে, এই যে স্ট্রাকচার, শেপ। তাহলে দুইটা ওয়েতে ব্রিক্স মেক করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে গঠন দেয়া হয়, আর একটা হচ্ছে ওয়্যার কাটার দিয়ে গঠনটা দেয়া হয়। তাহলে এখানে আমি যদি ভার্ব লিখি, আমার ভার্ব হইতে পারে কি, আহ ভার্ব হইতে পারে ওয়্যার কাটার। ওয়্যার কাটার ইউজ হয়, কেন ইউজ হয়? ব্রিকের শেপ দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর পরবর্তী পয়েন্ট হইতে পারে স্পেসিফিক স্ট্রাকচার। স্পেসিফিক যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা দিয়েও কি করা যায়, ব্রিক্সের শেপ দেওয়া যায়। তাহলে এই পয়েন্ট আমি অ্যাড করতে পারি। তাহলে পয়েন্ট আমি আবার একটু ক্লিয়ার করি। দেখেন ব্রিক্স তৈরি করা যায় ওয়্যার কাটার দিয়ে, আবার হচ্ছে ওই স্ট্রাকচার দিয়েও করা যায়। তাহলে এটার সেন্টেন্সটা এমন হইতে পারে, a wire cutter is used to shape the bricks. Shape the bricks আর কি হইতেছে, স্পেসিফিক স্ট্রাকচার দিয়েও কি করা হইতেছে। Bricks is molded through a specific structure. আচ্ছা, এখানে মোল্ডটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হবে। হ্যাঁ, মোল্ড মানে হচ্ছে কোনো কিছুর কি করা, একটা শেপ দেয়া। তার মানে আমি রিপিট না করে আমি জাস্ট মোল্ড ইউজ করলাম। তাহলে ব্রিক্স, ব্রিক্স ইজ না হয় কি হবে, আর হবে ব্রিক্স আর মোল্ডেড থ্রু স্পেসিফিক স্ট্রাকচার। আচ্ছা, স্পেলিং কি মোল্ডেড হয়ে যাবে, মোল্ডেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 4। এবার দেখেন স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 হচ্ছে যে শেপ দেয়া হয়েছে যে ব্রিক্স গুলারে, সেগুলারে ড্রাইং ওভেনে নেওয়া হচ্ছে, এবং এগুলোরে 24 থেকে 48 দিনের মতো, 48 ঘন্টার মতো এখানে রাখা হইতেছে। তাহলে এটা হচ্ছে আমার কি আলোচনা। তো এটারে যদি আমি লিখি স্টেপ 5, স্টেপ 5, এখানে তাহলে আমি লিখলাম ব্রিক্স। এখানে বলা যায় যে ড্রাইং ওভেনে নেয়া, তাহলে আমি ভার্ব নিতে পারি টেক। কোথায় টেক? ড্রাইং ওভেনে নেওয়া হচ্ছে। অথবা আবার এভাবে বলা যায় যে ড্রাইং ওভেন এগুলো রাখা হচ্ছে। তাহলে কিপ, কতদিনের জন্য রাখা হইতেছে? বলা যায় যে অ্যাপ্রক্সিমেটলি
1 or 2 days, আমি একটু জাস্ট চেঞ্জ করে লিখলাম, যেহেতু 24 এবং 48 আওয়ার্স আছে, আমি লিখলাম তাহলে 1 or 2 days। এটা হচ্ছে আমার এখানের স্টেপটা। তাহলে এটার আমি সেন্টেন্সে মেক করে ফেলি। দ্য ব্রিক্স আর টেকেন ইন দ্য ড্রাইং ওভেন। দ্য ব্রিক্স আর টেকেন into the drying oven. The bricks are taken to the drying oven. আচ্ছা, এটা আমি এভাবে বলি, যেমন এগুলোর ড্রাইং ওভেনে নেওয়া হচ্ছে, আবার দেখেন এগুলোর কিপ করা হইতেছে। তাহলে দিজ আর kept for 1 or 2 days to dry, শুকানোর জন্য 1 থেকে 2 দিন রাখা হইতেছে। সো এটা হলো আমার স্টেপ নাম্বার কত, 5। তাহলে স্টেপ নাম্বার 5টা আবার দেখেন, ব্রিক্স গুলোরে ড্রাইং ওভেনে নেওয়া হচ্ছে এবং দিজ আর এগুলোরে 1 থেকে 2 দিনের জন্য রাখা হচ্ছে যাতে শুকায় এগুলো। এটা আমার স্টেপ নাম্বার কত, 5। লেটস রাইট স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6-এ দেখেন এগুলোর ক্লিনের মধ্যে নেওয়া হচ্ছে এবং শুরুতে মডারেট টেম্পারেচারে হিট দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে হাই টেম্পারেচারে হিট দেওয়া হচ্ছে। তাহলে এই দুইটা পয়েন্ট আমি একসাথে লিখবো। তাহলে এখানে আমি বলতে পারি যে টেকেন। কেন টেকেন? বা এখানে এভাবে বলা যায় হিট, অথবা কিপ্ট, কেপ্টি বলি, ক্যাপ্ট, ক্যাপ্ট ইন দা কিলন। কেন ক্যাপ্ট করা হইতেছে? হিট করার জন্য। কেমন হিট? মডারেট লেভেলে। মডারেট, এটা হচ্ছে একটা আলোচনা, একটা পার্ট। আর সেকেন্ড পার্টে দেখেন পরবর্তীতে কি হচ্ছে, আবার ওই যে হাই লেভেল দিয়ে কি হচ্ছে, হিট হচ্ছে। তাহলে এই পয়েন্ট আমি লিখবো। The bricks are then taken to kiln to heat with moderate temperature. To heat with moderate temperature. ব্র্যাকেটে আপনি টেম্পারেচারটা দিয়ে দিতে পারেন। টেম্পারেচারটা কত? 200 ডিগ্রি সেন্টিগ্রেড টু 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই পয়েন্ট আমরা টাচ করতে পারি যে 200 ডিগ্রি থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো কি করা হইতেছে, হিট করা হইতেছে। আচ্ছা, তারপরে এটার সাথে আমি আরেকটা পয়েন্ট দিব। পরবর্তীতে এগুলো কোনটাতে নেওয়া হচ্ছে? হাই টেম্পারেচারের জন্য হিট দেওয়া হচ্ছে। তাহলে আমি এখানে আরেকটা পয়েন্ট দিতে পারি, হিটেড। হিটেড উইথ হাই টেম্পারেচার। ব্র্যাকেটে আপনি দিবেন যে 870 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে আমার কি আলোচনা, স্টেপ নাম্বার 6। ওকে, এবার দেখেন স্টেপ নাম্বার 7। 7-এ কি হচ্ছে? এখানে কুলিং চেম্বারে রাখা হইতেছে এবং 48 থেকে 72 ঘন্টা, তার মানে 2 থেকে 3 দিন কুলিং চেম্বারে। কুলিং চেম্বারে রাখা কিসের জন্য? কুলিং চেম্বারে কুল করার জন্য, এগুলো যাতে ঠান্ডা হয়। তাহলে এটা আমি স্টেপ নাম্বার 7-এ লিখবো, স্টেপ নাম্বার 7। তাহলে স্টেপ 7, the bricks are kept in the cooling chamber for 2 or 3 days to cool them. এগুলোরে ঠান্ডা করার জন্য 2 থেকে 3 দিন রাখা হইতেছে। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 7। স্টেপ নাম্বার 8 দেখেন, স্টেপ নাম্বার 8-এ কি আসবে? স্টেপ নাম্বার 8-এ হচ্ছে আহ স্টেপ নাম্বার 8-এ এগুলোরে কি করা হইতেছে? প্যাকেজ করা হচ্ছে, প্যাকেজড। তাহলে সিম্পলি লিখতে পারি দ্য ব্রিক্স আর প্যাকেজড। দ্য ব্রিক্স আর প্যাকেজড। আচ্ছা, তারপরে দেখেন স্টেপ নাম্বার 9। স্টেপ নাম্বার 9 কি হইতেছে? এগুলোকে ডেলিভারি করা হইতেছে বিভিন্ন ভেহিকলস এর মাধ্যমে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। এগুলো কি হইতেছে? কাস্টমারের কাছে পাঠানো হইতেছে। তাহলে আমি এভাবে লিখতে পারি দ্য ব্রিক্স আর ডেলিভার্ড টু দা কনজিউমার্স। দ্য ব্রিক্স আর ডেলিভার্ড টু দা কনজিউমার্স। তো এইটা হচ্ছে একটু রিভিউ দিয়ে দেখেন। স্টেপ নাম্বার 1-এ একটা এক্সকাভেটর ইউজ করা হয়েছে কালেক্ট করার জন্য। স্টেপ নাম্বার 2-তে মেটাল গ্রিড দিয়ে এগুলো ফিল্টার করা হয়েছে। তারপরে রোলার ইউজ করে এগুলো আলাদা করা হয়েছে।
স্টেপ নাম্বার স্টেপ নাম্বার 4-এ ওয়্যার কাটার দিয়ে এগুলোর শেপ করা হয়েছে এবং ব্রিক্স গুলোরে একটা স্ট্রাকচারে গঠন করা হয়েছে। স্টেপ নাম্বার 5-এ ব্রিক্স গুলোরে ড্রাইং ওভেনে, তারপরে ব্রিক্স গুলোরে ক্লিনেক্স গুলোরে কুলিং চেম্বারে রাখা হয়েছে এবং ফাইনালি দেখেন এগুলোর প্যাকেজ করা হয়েছে এবং ডেলিভারি দেওয়া হয়েছে কাস্টমারের কাছে। সো এই হচ্ছে আমার কি 9টা স্টেপ। এবার এগুলো কি হবে, কমপ্লিট হয়ে যাবে। সো আমি যদি একদম শুরুর পয়েন্ট থেকে স্টার্ট করি, আমি এখানে আমাকে শুরুতে কি লিখতে হবে, অ্যাকর্ডিং টু দা ডায়াগ্রাম কমা। আচ্ছা, এখানে এটা যে একটা প্রথম স্টেপ, এখানে কিন্তু এরকম একটা সিগন্যাল পয়েন্ট দিতে হবে। আমাকে একটু বলেন তো এখানে কানেক্টর কি হইতে পারে, এটা প্রথম স্টেপ বোঝানোর জন্য, এটা যে প্রথম স্টেপ এটা বোঝানোর জন্য কোন কানেক্টরটা দেওয়া যেতে পারে, এগুলো কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে, একটু বলেন কোন কানেক্টরটা দেওয়া যায়। চ্যাট বক্সে লিখেন কোন কানেক্টর দেওয়া যায়। হ্যাঁ, চ্যাট বক্সে লিখবো কোন কানেক্টরটা দেওয়া যায়। হ্যাঁ, হইতে পারে দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট, গুড। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট an excavator is used to collect clay. এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। আচ্ছা, এবার এটা আমি কানেক্ট করবো কত নাম্বারের সাথে, 2 নাম্বারের সাথে। তাহলে 2 নাম্বারের সাথে কানেক্ট করার জন্য শুরুতে আমি 2 নাম্বারে দেখেন আইডিয়াটা কি করে এগুলারে সেপারেট করা হচ্ছে। তাহলে আমি এভাবে লিখতে পারি, কমা দিয়ে লিখলাম এন্ড দেন, ক্লেরে একটু চেঞ্জ করে এভাবে লিখা যায়, দা কালেক্টেড ক্লে ইজ পুট অনটু দ্য মেটাল গ্রিড টু ফিল্টার। তারপরে লিখে যায় হোয়ার এ রোলার হোয়ার এ রোলার ইজ, রোলারটারে প্লেস করা হয়েছে, এভাবে বলা যায় প্লেস, রোলার ইজ প্লেসড আন্ডার দ্য গ্রিড গ্রিড টু সেপারেট দ্য ক্লে। আচ্ছা, টু এর পরিবর্তে আমি লিখতে পারি ইন অর্ডার টু। আমরা এগুলো রিপ্লেসমেন্ট গুলো শিখলাম কিন্তু, ইন অর্ডার টু। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, প্রথমে লিখলাম কি দ্য ফার্স্ট স্টেপ, এখানে কানেক্টরটা তাহলে কি দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট। তারপরে কি লিখলাম, আর শেষে এটা কানেক্ট করলাম কি দিয়ে, হোয়ার দিয়ে। তাহলে 3টা স্টেপ কিন্তু আমার এক জায়গায় চলে আসছে। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট an excavator is used to collect clay, comma, and then the collected clay is put into the metal grid to filter, where a ruler is placed under the grid in order to separate the clay বা সেপারেট them, এগুলোরে আলাদা করার জন্য কি হয়, এটা ইউজ করা হচ্ছে বলা যায়। ক্লে গুলা মিক্স করা হচ্ছে ফার্দার প্রসেসিং এর জন্য। তাহলে এটার আমি জাস্ট এড করে দিব, শুধু একটা কানেক্টর লাগবে, লিঙ্কিং কানেক্টর। এখানে কানেক্টর দিচ্ছি আমি হ্যাভিং বিন, হ্যাভিং বিন সেপারেটেড, হ্যাভিং বিন সেপারেট, সেপারেট মানে আলাদা করার পরে, সেপারেটেড এর পরে আমি আরেকটু চেঞ্জ করে লিখি যে স্যান্ড এবং ওয়াটার আর মিক্সড উইথ ক্লে ফর ফার্দার প্রসেসিং। তাহলে এখানে আমার কানেক্টরটা কি, হ্যাভিং বিন সেপারেটেড স্যান্ড এন্ড ওয়াটার আর মিক্সড উইথ ক্লে ফর ফার্দার। পরের আলোচনাটা কি, ওয়্যার কাটার ইউজ করা হয়েছে, তাই তো। তাহলে আমি এটা একটু কপি করে নিয়ে আসি, ওয়্যার কাটার ইউজ হয়েছে। তাহলে এই যে আমি নিয়ে আসলাম। এবার আমি লিখতে পারি ওয়্যার কাটার দিয়ে শেপ দেওয়া হয়েছে, এটা এভাবে লিখা যায়, আফটার দ্যাট দ্য ব্রিক্স আর শেপড ইন টু ওয়েজ, সেমিকোলন। দ্য ফার্স্ট ওয়ান ইজ থ্রো and the other one is through a specific structure. আমার এটা গুড এনাফ। তাহলে দেখেন আমি কি কি লিখলাম, এখানে আসছে দেখেন আফটার দ্যাট, এটা হচ্ছে আমার স্টেপের 2টা ওয়েতে। ফার্স্ট ওয়ান হচ্ছে একটা ওয়্যার কাটারের মাধ্যমে এবং আদার ওয়ান হচ্ছে একটা স্পেসিফিক স্ট্রাকচারের মাধ্যমে। এবং এখানে দেখেন আমার কতগুলো ওয়ার্ড হয়েছে, ইন টোটাল ওয়ার্ড হয়ে গেছে। এই আমরা কোন পয়েন্টটাতে আসলে আছি, আপনাদেরকে প্যারাগ্রাফিং এর বিষয়ে একটু আলোচনা করি। যেমন এই জায়গা পর্যন্ত কিন্তু ব্রিকের ওই যে স্যান্ড বা আপনার ক্লে তাদের নির্দিষ্ট একটা কি ছিল, স্ট্রাকচার ছিল, কিন্তু এই জায়গার পরেই কিন্তু তার স্ট্রাকচারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, সে নতুন আর একটা রূপে গেছে। তো আমার কাছে মনে হয় ইট ইজ হাই টাইম টু মেক দ্য প্যারাগ্রাফিং, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এটা লিখার পরে স্টেপ 4, 5, 6, 7 এগুলো আপনি সেকেন্ড প্যারাতে দেন। তাহলে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ 1-এ, সেকেন্ড পার্টটা হচ্ছে প্যারাগ্রাফ 2-তে। So এটা আমার কাছে একটা লজিক্যাল ওয়ে মনে হচ্ছে আর কি। তাহলে এবার আমি সেকেন্ড পয়েন্ট গুলোকে আমি প্যারাগ্রাফ 2-তে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বাকি যে স্টেপ গুলো আছে, স্টেপ নাম্বার 5,
5, 6, 7 এগুলো আমি 5 মানে নেক্সট প্যারাগ্রাফে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটারে ধরেন আমি একটু আরেকটু গুছিয়ে পাওয়ার পরে আর শুরুতেই কি আসবে, ইন্ট্রোডাকশন আসবে। ইন্ট্রোডাকশনটা আমি শুরুতে দিয়ে দিচ্ছি, ইন্ট্রোডাকশন। তারপর হচ্ছে বডি প্যারা 1। এবার আমার আলোচনা শুরু হবে কি বডি প্যারা 2 এর, তাই না? তাহলে বডি প্যারা 2 আমি স্টার্ট করবো অবশ্যই কি ইন কন্ট্রাস্ট দিয়ে। ইন কন্ট্রাস্ট, তাহলে ইন কন্ট্রাস্ট দিয়ে আমার স্টেপ নাম্বার কত আলোচনা আছে, 5। আচ্ছা, 5 এ দেখেন ব্রিক্স আছে ড্রাই করার জন্য, শুকানোর জন্য। তাহলে আমি এই পয়েন্টারে যদি নেই, তাহলে আমি জাস্ট সিম্পলি ভাবে লিখবো দ্য ব্রিক্স যে দেওয়া হয়েছে ওই ব্রিক্স গুলোরে টেকেন টু দ্য ড্রাইং ওভেন। এখানে লিখে যায় সো দ্যাট মানে যাতে দিজ আর কেপ্ট ফর 1 or 2 days টু ড্রাই। গুড এনাফ। 7, 8 আমি একসাথে নিয়ে আসতেছি, ওয়েট। ওকে, তোরে হিট করা হচ্ছে এই বিষয়টা আর কি। তাহলে এই পয়েন্টটা আমি একটু কপি করে নিয়ে আসি। আমি তাহলে এই জায়গাতে লিখবো স্টেপ নাম্বার 6। কিন্তু এখানে কিন্তু আমার একটা কানেক্টর দিতে হবে, অবশ্যই একটা কানেক্টর দিতে হবে। কানেক্টরটা বলা যায় ওয়ান্স ওয়ান্স দ্য ব্রিক্স আর টেকেন টু দ্য ক্লিন টু হিট উইথ মডারেট টেম্পারেচার। এত কমায় দিয়ে লিখা যায়। আচ্ছা, ওয়ান্স এর অংশটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টে দেই। তাহলে আমি লিখলাম ওয়ান্স দে হ্যাভ বিন টেকেন টু দ্য ক্লিন টু হিট উইথ মডারেট টেম্পারেচার এন্ড দিজ আর, ওয়ান্স দিয়ে কমা দিয়ে কি দিব, কমা দিয়ে দিজ আর লেটার হিটেড উইথ হাই টেম্পারেচার এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমার চলে আসলো কি স্টেপ নাম্বার 6। এবং স্টেপ নাম্বার 6 এ আমি এটাকে কানেক্টর দিলাম কি দিয়ে, ওয়ান্স দিয়ে কানেক্ট করলাম। লিঙ্কিং কানেক্টর হচ্ছে ওয়ান্স। আচ্ছা, তারপরে 7 দেখেন, 7 হচ্ছে কি এগুলোর কুলিং চেম্বারে 1-2 দিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমি এই পয়েন্টটাই লিখবো দা নেক্সট স্টেপ ইজ, এখানে আমি একটু কিপিং করে দিই। তাহলে আমার একটু ডিফারেন্ট স্ট্রাকচার আসলো, কিপিং দিস ইন দা কুলিং চেম্বার ফর 1 or 2 days টু কুল দেম। আচ্ছা, তারপরে দেখেন এগুলো প্যাকেজড হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা লিখবো প্যাকেজড নেক্সট, অথবা এখানেও এবার বলা যায় ফলোড বাই প্যাকেজিং দ্যাম ইন দা ফিল্ড। এগুলোর ফিল্ডের মধ্যে কি করা হইতেছে, প্যাকেজ করা হচ্ছে, ফিল্ড অফ, ওকে ফিল্ড। আর ফাইনাল মান কি, ফাইনাল মান হচ্ছে ব্রিক্স আর রেডি টু ডেলিভার দ্য কনজিউমার্স, অথবা এগুলো ডেলিভার দেওয়া হচ্ছে। তাহলে আমি লিখবো যে ফাইনালি দ্য ব্রিক্স আর ডেলিভার্ড টু দ্য কনজিউমার্স। সো এগুলো মূলত কি এটার আলোচনা। তাহলে আমি যদি একটু সামারাইজ করে দেখেন, তাহলে একসাথে একটা পয়েন্টে নিয়ে আসলাম। দেখেন শুরুর পয়েন্ট হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ, দেন এটা হচ্ছে বডি প্যারা 1, তারপরে হচ্ছে বডি প্যারা 2। প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি আলাদা 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 ভাবে লিখলাম এবং পরে জাস্ট এগুলোরে কি করে দিছি, কানেক্ট করে দিছি। যেমন কানেক্টর হিসেবে কি ইউজ হয়েছে এখানে, শুরুতে ইউজ হয়েছে দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট, তারপরে হয়েছে কি এন্ড দেন, তারপরে এখানে আমি কানেক্ট করলাম হোয়ার দিয়ে, তারপরে এখানে আমি হ্যাভিং বিন দিয়ে কানেক্ট করলাম, তারপরে আফটার ডেট দিয়ে কানেক্ট করলাম, তারপরে এখানে আমি ইন কন্ট্রাস্ট দিয়ে সেকেন্ড পয়েন্টে কানেক্ট করলাম বডি প্যারা 2 তে, ওয়ান্স দিয়ে আমি এটারে কানেক্ট করলাম, তারপরে হচ্ছে দ্য নেক্সট স্টেপ দিয়ে আমি কানেক্ট করলাম, এবং লাস্টে আমি ফাইনালি দিয়ে কানেক্ট করলাম। ক্লিয়ার? সো এখানে আমার ডিফারেন্ট কানেক্টর ইউজ হয়েছে, এবং আলটিমেটলি কিন্তু এই কানেক্টর গুলো ইউজ করাতে আমার রাইটিং এর যে কোহেশনটা আমার কি মেনটেন হয়েছে, কোহেসিভ ডিভাইসের ইউজটাও কি পারফেক্টলি হয়েছে। সো এটা হইতে পারে কি একটা মানে স্ট্যান্ডার্ড একটা রাইটিং। এবং এইভাবে যদি আমরা লিখতে পারি, বিশেষ করে রাইটিং টাস্ক 1 এর ডায়াগ্রাম গুলো, হোপফুলি আমরা ভালো স্কোর পাবো। এবং প্রকৃততে কি যে কোয়েশ্চেন টাইপগুলো একটু ডিফিকাল্ট, এগুলো আপনি ডিল করতে পারলে স্কোর একটু বেশি আসবে, এবং পারেন না, সো এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো আমি যেটা চাই আপনারা প্রয়োজনে ভিডিওটা আবারও দেখেন, আবারও একটু অ্যাপ্রোচ করেন কিভাবে আসলে একটা ডায়াগ্রাম লিখতে হয়। এবং হোপফুলি আপনারা যদি লিখেন আরো দুই একটা এই টাইপেরই লিখেন, সো ধীরে ধীরে দেখবেন এগুলো আপনাদের কাছে ইজিয়ার হয়ে যাচ্ছে। বাট লিখতে হবে কিন্তু, রাইটিং মানে একদম লিখা, না লিখলে কিন্তু রাইটিং এর ইমপ্রুভমেন্ট কোনোদিন আসবে না। সো এটাই ছিল কি আজকে ডায়াগ্রামের উপরে আমাদের এই টোটাল আলোচনাটা। হ্যাঁ, আচ্ছা, একটা কোয়েশ্চেন টেন্সে লিখতে হয় কিনা এটার উত্তর আমি আপনাদের দিচ্ছি। দেখেন প্রেজেন্ট টেন্সের মানে বুঝেন, প্রেজেন্ট টেন্স থিম বুঝেন। প্রেজেন্ট টেন্সের থিম হচ্ছে, যেমন এটা সূর্য প্রতিদিন কোন দিকে ওঠে, ইস্টে ইস্টে উঠে, পূর্ব দিকে উঠে। তো এবার আমি এখানে একটা পাস্ট পাস্ট তারপর হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে ফিউচার। এবার আমি আপনার আস্ক করি, আপনি আমাকে জাস্ট ইয়েস নো উত্তর দিবেন। সূর্য অতীতে পূর্ব দিকে উঠতো কিনা, ইয়েস অর নো, জাস্ট আপনি বলেন ইয়েস অর নো। সূর্য কি অতীতে পূর্ব দিকে উঠতো, ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো লিখেন।
ইয়েস, বর্তমানে উঠে কিনা? বর্তমানে উঠে। ইয়েস, ভবিষ্যতে ওঠার সম্ভাবনা আছে কিনা? আছে। তার মানে তিনটা পয়েন্টই যখন আমার ইয়েস, তার মানে এই কাজটা সব সময় হয়। আর সব সময় যেই কাজটা হয় সেটা প্রেজেন্ট সিম্পলে লিখতে হয়। এবার আপনি ডায়াগ্রামের অ্যাপ্রোচটা আমরা যেটা ফলো করলাম এটা একটু দেখেন। এগেইন, পাস্ট, তারপরে প্রেজেন্ট, তারপরে ফিউচার। যেমন এই যে ব্রিক্স মেক করা হচ্ছে, অতীতে এইভাবে মেক করা হইতো কিনা? আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। বর্তমানেও এইভাবে হয়, ভবিষ্যতে এইভাবেই হবে, হয়তো একটু মডার্নাইজেশন হবে, একটু কাস্টমাইজেশন হবে, বাট মূল পয়েন্ট কিন্তু আসলে কি হবে না, চেঞ্জ হবে না। এই জন্য ডায়াগ্রামটা ইউজুয়ালি প্রেজেন্ট সিম্পলি লিখতে হয়। হোপফুলি আমার অ্যান্সার পেয়েছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যারা মেসেঞ্জারে কানেক্ট, ফেসবুকেও কানেক্টেড আছেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলেও আসতে পারেন। টাস্ক ওয়ানে বেশি আসে কোনগুলো? টাস্ক ওয়ানে বেশি আসতে পারে, আমি তো শুরুর দিকেই বললাম, ডায়াগ্রাম একটা। আপনি যদি কেমব্রিজ গুলো অ্যানালাইসিস করেন, সেগুলো দেখবেন যে চারটা টেস্টের মধ্যে, অর্থাৎ যে কোনো একটা কেমব্রিজের চারটা টেস্টের মধ্যে একটা ডায়াগ্রাম আসে, একটা ম্যাপ আসে, বাকিগুলো আসে ওই, একটা হইতে পারে কম্প্যারিজন গ্রাফ, আর একটা হইতে পারে পাই চার্ট, বার চার্ট, এই জাতীয় কোনো কিছু। তো সবগুলোই আসে, কোনগুলো আসলে আসে এটা স্পেসিফিক করে বলা যায় না, বাট সবগুলোরই একটা 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 করে আসে। ধরেন আপনার যে এক্সাম, ওই এক্সামে ধরেন ডায়াগ্রাম চলে আসলো, আপনি যদি ডায়াগ্রাম ভয় পান, সো আপনার প্রিপারেশনটা আসলে সবগুলো নিয়ে হওয়া উচিত। আর কারো যদি কোনো কোয়েশ্চন কনফিউশন থাকে প্লিজ। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, হোপফুলি নট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস সেশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এবং আমাদের হোপফুলি যে আমাদের এরকম ক্লাস কন্টিনিউয়ালি এখন হইতেই থাকবে, হ্যাঁ। এবং আমি তো একটা ডিসিশনেই পৌঁছাইছি যে অনলাইনের যে সার্ভিসটা, সেটা আমি আরেকটু এক্সপেন্ড করতে চাই, বিশেষ করে আইএলস এর ক্ষেত্রে। আর আমার আইএলস এর যে সাপোর্টটা, বিশেষ করে আমি যাদেরকে সাপোর্ট আগেও দিয়েছি বা দিব, ভবিষ্যতে যাদেরকে দেওয়ার প্ল্যান আছে, সবার সাপোর্টটাই কিন্তু এখন টোটালি অনলাইন বেস যাবে। সো অনলাইনের ক্লাসগুলো এমনই হবে। বাট আমি আরেকটু এখনো যেহেতু অফলাইনের ক্লাস স্টিল কন্টিনিউ করছি, অনলাইনে এত বেশি এঙ্গেজ হতে পারতেছি না। হোপফুলি আমি ফিউচারে আরেকটু বেশি এঙ্গেজ হবো, এবং অনলাইনের শেপটাও আমি অফলাইনের মতো করে দাঁড় করাইতে চাই, যাতে আপনারাই টোটাল টাইমেই আমাকে বেশি সময় পাবেন, বেশি প্র্যাকটিস করবেন, বেশি ইন্টারাকশন হবে, এবং আপনাদের সলিউশনগুলি নিয়ে কাজ করা যাবে। সো হোপফুলি এটা, ইনশাল্লাহ এটা ইয়ে হবে, ইমপ্লিমেন্টেশন হবে ওয়ান ডে। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আল্লাহ হাফেজ।